হাই ভিউয়ার্স, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এসএলএসটি জিওগ্রাফি 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে কার্টোগ্রাম বা আমাদের যে ম্যাপ থেকে যে কার্টোগ্রাফি থেকে যে কোয়েশ্চেন আসবে তারই একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে যেটা বা পার্ট হচ্ছে টেকনিক ইউজ অফ ডেটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ রাশিতত্ত্ব উপস্থাপনের পদ্ধতি। সেই রাশিতত্ত্ব উপস্থাপনের পদ্ধতি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সেশনে নিয়ে এসেছি। সেশনের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভৌগোলিক পরিসংখ্যানকে রং, বিন্দু, রেখা, বৃত্ত, ছায়াপাত প্রভৃতি চিহ্ন দিয়ে সরলীকৃত নকশা বা চিত্ররূপে মানচিত্র উপস্থাপন করাকে বলা হয়ে থাকে কার্টোগ্রাম। কার্টোগ্রাম শব্দটি এসছে অপশন তো হচ্ছে কার্টেন এবং ডায়াগ্রাম থেকে, কার্ট এবং ডায়াগ্রাম থেকে, কার্টার এবং ডায়াগ্রাম থেকে, নাকি থিম এবং ডায়াগ্রাম থেকে। কার্টোগ্রাম কথাটি এসছে কার্টার এবং ডায়াগ্রাম থেকে। যে ব্যক্তি মানচিত্র তৈরি করে বা অঙ্কন করে তাকে বলে কার্টোগ্রাফিস্ট, কার্টোগ্রাফার, মানচিত্র বিশারদ, নাকি এবি উভয়ই। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তিনি হলেন কার্টোগ্রাফার। এবং কার্টোগ্রাফি নিয়ে যিনি পড়াশোনা করেন বা সেই নিয়ে গবেষণা করেন তিনি হলেন কার্টোগ্রাফিস্ট, এবং এটা অঙ্কন করেন বা মানচিত্র তৈরি করেন তিনি হলেন কার্টোগ্রাফার। কার্টোগ্রাফি হচ্ছে মানচিত্র অঙ্কনের বিজ্ঞান, মানচিত্র অঙ্কনের কলা, মানচিত্র অঙ্কনের বিজ্ঞান ও কলা, নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে মানচিত্র অঙ্কনের বিজ্ঞান এবং কলা হচ্ছে আর্ট হচ্ছে কার্টোগ্রাফি। নেক্সট 5 নম্বর হচ্ছে কার্টোগ্রাম শব্দটি হলো একটি ইংরেজি শব্দ, সংস্কৃত শব্দ, ফরাসি শব্দ, মার্কিন শব্দ, ইংরেজি শব্দ। 6 নম্বর কার্টোগ্রাম শব্দটি মূলত এসছে গ্রিক শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে, ইতালি শব্দ থেকে, মার্কিন শব্দ থেকে। কার্টোগ্রাফি একটি ইংরেজি শব্দ এবং এই কার্টোগ্রাম শব্দটি মূলত এসেছে সেটা হচ্ছে গ্রিক শব্দ থেকে। কার্টোগ্রাম যেই শব্দটি একটি ইংরেজি শব্দ এবং এটি এসছে গ্রিক শব্দ থেকে। কার্টোগ্রাম শব্দটি ইংরেজি শব্দ। এখানে কার্টে কথার অর্থ কি? বিষয়, মানচিত্র, পরিসংখ্যান, নাকি মানচিত্র এবং পরিসংখ্যান বিষয় উভয়ই। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে মানচিত্র। কার্টে কথার অর্থ হচ্ছে মানচিত্র বা ম্যাপ। কার্টোগ্রাম শব্দটি মূলত গ্রিক শব্দ থেকে এসছে। এখানে গ্রাম শব্দটির অর্থ কি? অঙ্কন হয়ে যাবে বা আচ্ছা, কার্টো কথার অর্থ হচ্ছে যেটা গ্রিক শব্দ এবং ইংরেজি টার্ম কার্টোগ্রাম, এবং কার্টো শব্দটি হচ্ছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ম্যাপ বা মানচিত্র, এবং গ্রাম শব্দের অর্থ হচ্ছে এখানে ম্যাপ অঙ্কন করা বা ম্যাপে লেখা বা ম্যাপ বানানো প্রত্যেকটি। পরেরটা হচ্ছে কার্টোগ্রাম শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ থেকে, কার্টে এবং ডায়াগ্রামা থেকে। এই কার্টো শব্দের অর্থ সেটা হচ্ছে মানচিত্র। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? ইংরেজি কার্টোগ্রাম শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে কার্টে, একটা হচ্ছে ডায়াগ্রাম থেকে। এখানে এই কার্টে ডায়াগ্রাম এর অর্থ হচ্ছে চিত্র এবং নকশা। কার্টোগ্রাম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সেটা হচ্ছে মানচিত্রের অঙ্কিত নকশাকে বোঝায়। পরিসংখ্যানকে মানচিত্রের মধ্যে চিত্রায়িত করাকে বলে কার্টোগ্রাম, নাকি কার্টোগ্রাফ। ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কার্টোগ্রাম। কার্টোগ্রামের অঙ্কন করা হয় কোন বিষয়ের উপর ভিত্তি করে? স্কেল অনুসারে, বিষয় অনুসারে, নাকি এবি উভয় অনুসারে, নাকি এ অথবা বি এই হিসাবে। সেটা হচ্ছে স্কেল এবং বিষয় অনুসারে কার্টোগ্রাম অঙ্কন করা হয়ে থাকে, তার উপর ভিত্তি করে। পরিসংখ্যান মানচিত্রকে রাশিতত্ত্বের বৈশিষ্ট্য অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, নাকি 5 ভাগে ভাগ করা হয়ে থাকে? 3 ভাগে। পরিসংখ্যান মানচিত্রের রাশিতত্ত্বের বৈশিষ্ট্য অনুসারে যে বিভাগগুলি রয়েছে সেগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন, জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সঠিক উত্তর হয়ে যাবে পরিসংখ্যানের তথ্যর বৈশিষ্ট্য অনুসারে যে বিভাগ রয়েছে সেগুলি হলো 1 নম্বর হচ্ছে আমাদের সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন এবং জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।
তার বৈশিষ্ট্য অনুযায়ী যেটা ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই তিনটেই রয়েছে, জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অনুযায়ী সাজাতে হবে। ফার্স্ট কি বলছে, এটা হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তো অবশ্যই থাকবে, স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে, এবং স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জিওগ্রাফি ইন ইনফরমেশন থাকবে। অর্থাৎ 1, 2, 4 ঠিক কিন্তু 3 ভুল। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশনের উদাহরণ কি হবে? ভূপ্রকৃতির বিষয় মানচিত্র, আপেক্ষিক উচ্চতা মানচিত্র, জনসংখ্যা মানচিত্র নাকি উপরের সবকটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জনসংখ্যা মানচিত্র হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন। স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জিওগ্রাফিক্যাল ইনফরমেশনের উদাহরণ হিসেবে যেটা হবে সেটা হচ্ছে অপশন এতে বলছে জনসংখ্যা মানচিত্র, আপেক্ষিক উচ্চতা মানচিত্র, এ অথবা বি নাকি কোনোটি নয়। যখন স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন এই দুই ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ পৃথকভাবে হয়ে থাকে, এই সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে অপশন সি, অর্থাৎ এ অথবা বি। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, জ্যামিতির আকার অনুসারে কার্টোগ্রামকে কয় ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে 4টি ভাগে ভাগ করা হয়। মাত্রাবিহীন চিত্রের উদাহরণ হলো যেটা ডট ম্যাপ, এক্ষেত্রে নাকি স্ক্যাটার ম্যাপ, নাকি এ ও বি উভয়। ডট এবং স্ক্যাটার এই দুটোর ক্ষেত্রেই মাত্রাবিহীন চিত্রের উদাহরণ। পরবর্তী আমরা দেখে নেব যেটা একমাত্রিক চিত্রের উদাহরণগুলি হলো রৈখিক স্কেল স্তম্ভচিত্র, ডট ম্যাপ নাকি এ বি উভয়। সঠিক উত্তর হবে এ বি উভয়, রৈখিক এবং স্তম্ভচিত্র। দ্বিপাক্ষিক চিত্রের উদাহরণ বা ডাইমেনশনাল যে আমাদের ডায়াগ্রাম, সেটার উদাহরণ কি হবে? স্কোয়ার, ডট এবং স্ক্যাটার, এগুলির ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইমেনশনাল হয়ে থাকে না, অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে যেটা, সেটা সঠিক। ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ হলো যেটা স্কোয়ার, স্পেয়ার, পাই নাকি টার্নারি। সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে যে আচ্ছা ত্রিমাত্রিক হচ্ছে যেটা। আচ্ছা, এখানে বলেছে 1, 3, 4 ঠিক ও 1, 2, 3 ঠিক ও 4 ভুল। 1, 2, 3 ঠিক, অর্থাৎ স্কোয়ার, স্পেয়ার, পাই এগুলো ভুল এবং টার্নারি ঠিক রয়েছে। বলছে 1 ভুল ও 1 ও 2 ভুল, 3 ও 4 ঠিক। এখানে বলছে 1, 2, 3, 4 অর্থাৎ সবগুলোই ঠিক রয়েছে। জ্যামিতিক আকার অনুসারে কার্টোগ্রামকে কয় ভাগে ভাগ করা যায়? জ্যামিতিক আকার অনুসারে কার্টোগ্রামকে মাত্রা, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, অর্থাৎ সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি। পরিসংখ্যানগত তথ্যের সাহায্যে নির্দিষ্ট স্কেলে উৎপাদন, বাণিজ্য, জনসংখ্যা ইত্যাদি সংক্রান্ত তথ্যকে প্রকাশ করা হয় যে স্তম্ভের সাহায্যে, সেটা হচ্ছে রেখাচিত্র, স্তম্ভচিত্র, পাইচিত্র নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে স্তম্ভচিত্র। স্তম্ভচিত্র অঙ্কনের জন্য গাণিতিক পদ্ধতির দরকার হয় না, এই স্তম্ভচিত্রকে সহজে সরলভাবে আঁকা যায়। এই বক্তব্যটি স্তম্ভচিত্রের যেটাকে বোঝায় গুণ, দোষ গুণ নাকি অসুবিধা। সঠিক উত্তর হচ্ছে গুণ। নেক্সট হচ্ছে রাশিতত্ত্ব মাপার সর্বোচ্চ সর্বনিম্ন মানের মধ্যে বিস্তার বা ব্যবধান থাকলে একটা নির্দিষ্ট স্কেলে স্তম্ভচিত্রটিকে অস্বাভাবিক বৃহৎ এবং ক্ষুদ্র রূপে প্রতিভাত হয়, ফলে তাদের মধ্যে তুলনা সন্তোষজনক হয় না। উক্ত বক্তব্যটি স্তম্ভচিত্রের সুবিধা অসুবিধা, দোষগুণ উভয়ই নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে থাকে অসুবিধা। পরবর্তী আমরা দেখে নেব 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে বার গ্রাফের ফর্মগুলি হলো সিম্পল, কম্পাউন্ড আর কম্পোজিট নাকি কম্পারেটিভ, মাল্টিপল অ্যান্ড সাবডিভিশনাল। সঠিক উত্তর হয়ে যাবে 27-এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে 1, 2, 3, 4 অর্থাৎ সবগুলোই ঠিক রয়েছে। পরিসংখ্যানগত তথ্যের সাহায্যে নির্দিষ্ট স্কেলে কেবলমাত্র একটি বিষয় দেখানো হয় যে স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে, তাকে বলা হয়
মিশ্র স্তম্ভচিত্র, কারণ সব কিছু এক জায়গায় দেখানো হয়। পরিসংখ্যান তথ্যের সাহায্যে নির্দিষ্টকালে একটি মাত্র স্তম্ভে একাধিক বিষয় দেখানো হয়, তাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের আগের কোয়েশ্চেনটার উত্তর সম্ভবত ভুল বলছি। পরিসংখ্যান তথ্য সাহায্যে নির্দিষ্ট কেবলমাত্র একটি মাত্র বিষয় দেখানো হয়, তাকে সরল স্তম্ভচিত্র বলে। এবং বার গ্রাফের ফর্মগুলি হচ্ছে সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কম্পোজিট অ্যান্ড কম্পারেটিভ, মাল্টিপল অ্যান্ড সাবডিভিশন এটা নেই, অর্থাৎ অপশন এ 4 নম্বর ভুল হয়ে যাবে যে স্টেটমেন্টটি রয়েছে। পরিসংখ্যানগত তথ্যের সাহায্যে নির্দিষ্ট স্কেলে একটি মাত্র একাধিক বিষয় দেখানো হয়, তখন তাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে যৌগিক। একাধিক দেখানো হচ্ছে, নির্দিষ্ট স্কেলে একটি মাত্র স্তম্ভে একাধিক বিষয় দেখানো হয়, সেই স্তম্ভ লেখচিত্রকে যৌগিক বলে। কম্পোজিট বার গ্রাফের অপর নাম সেটা হচ্ছে আমাদের যে কম্পাউন্ড, মিক্সড অ্যান্ড কম্পোনেন্ট, তার সাথে সাবডিভিশন, মাল্টিপল সবগুলি। পরেরটা দেখে নেব, রৈখিক স্কেলকে অপর কী নামে দেখা হয়, সেকে লেখচিত্র বলা হয়ে থাকে। 32 রৈখিক স্কেলকে লেখচিত্র বলার কারণটা কি? বলার কারণ হচ্ছে একটি রেখা টেনে আঁকা হয় বলে। বিভিন্ন বছরের জন্য একটি মাত্র উপাদান থাকলে কোন স্তম্ভ লেখচিত্র দেখানো হয়ে থাকে সরল। নেক্সট হচ্ছে স্তম্ভচিত্র দেখতে দ্বিমাত্রিক, কিন্তু এদের একমাত্রিক চিত্র বলা হয়, কারণটা হচ্ছে সেটা হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্যই একমাত্র বিবেচনার বিষয়। যখন দুটি স্তম্ভ লেখচিত্রের মধ্যে তুলনা করা হয়, তখন তাকে বলা হয়ে থাকে কম্প্যারেটিভ বার গ্রাফ। তারপর বলছে যে স্তম্ভ লেখচিত্রের মাঝখানে বেসলাইন থাকে, আর সেই বেসলাইনের উপর নিচ করে কোনো পরিসংখ্যান দেখানো হয়, সেইরূপ স্তম্ভকার লেখচিত্রকে বলে, যেটা সাবডিভিশন বার গ্রাফ, হিস্টোগ্রাম, ডেভিয়েশন বার গ্রাফ নাকি পার্সেন্টেজ বার গ্রাফ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ডেভিয়েশন বার গ্রাফ। যখন কম্পোনেন্টের মধ্যে পার্সেন্টেজ হিসাব দেখানো হয়, তখন সেই বার গ্রাফকে বলা হয় ডেভিয়েশন বার গ্রাফ, সাবডিভিশনাল বার গ্রাফ, ডিভিশন বার গ্রাফ নাকি পার্সেন্টেজ বার গ্রাফ, কম্পোনেন্ট বার গ্রাফ। সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে পার্সেন্টেজ বার গ্রাফ। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব 38। অবিচ্ছিন্ন বার গ্রাফ হয়ে থাকে যে ধরনের, সেটা হচ্ছে অপশন এতে বলছে হাইড্রোগ্রাফ, হিস্টোগ্রাম, হিস্টোরিগ্রাম। তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাবে 38-এর ক্ষেত্রে হচ্ছে হিস্টোগ্রাম। অবিচ্ছিন্ন বার গ্রাফ হচ্ছে হিস্টোগ্রাম। যখন কোনো পরিসংখ্যানমূলক তথ্যসমূহকে অক্ষীয় পরিকাঠামোর মধ্যে লৈখিকভাবে উপস্থাপন করা হয়, সেই লেখচিত্রকে বলা হয়ে থাকে, অপশনতে বলছে চিত্র, অঙ্কনবিদ্যা, এ বি উভয়ই নাকি লেখচিত্র। সঠিক উত্তর হয়ে যাবে লেখচিত্র বলে। প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী লেখচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়? 3টে, 4টি, 2টে নাকি 5টি? এক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী লেখচিত্রের বিভাগগুলি হলো সেটা হচ্ছে দ্বি অক্ষ লেখচিত্র, ত্রি অক্ষ লেখচিত্র, বহু অক্ষ লেখচিত্র, বিশেষ প্রকৃতির লেখচিত্র। অর্থাৎ সেই অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সবগুলি ঠিক রয়েছে। দ্বি অক্ষ লেখচিত্রের একটি উদাহরণ যেটি হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের বর্গক্ষেত্র চিত্র হচ্ছে দ্বি অক্ষ লেখচিত্রের একটি উদাহরণ। যখন রাশিতত্ত্বকে কেবলমাত্র রেখার সাহায্যে লেখচিত্র উপস্থাপন করা হয়, তখন তাকে বলা হয় সেটা হচ্ছে লাইন গ্রাফ। এবং লাইন গ্রাফকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? সেটি হচ্ছে লাইন গ্রাফকে 4টি ভাগে ভাগ করা যায়। লাইন গ্রাফের দেখানো সরলরেখার অঙ্কন করা হয় সেটা হচ্ছে আমাদের এ বি উভয়ই, অর্থাৎ বহুভুজ অঙ্কনের মাধ্যমে এবং মসৃণ বক্ররেখার মাধ্যমে। লাইন গ্রাফের দুটি শ্রেণী হলো, একটি হচ্ছে সেটা হচ্ছে যে উন্মুক্ত বন্ধ লেখচিত্র। উন্মুক্ত লাইন গ্রাফে কয়টি ভাগের
কটি ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুটি ভাগে ভাগ করা যায়। উন্মুক্ত রেখা লেখচিত্রের শ্রেণীবিভাগ দুটি হলো, একটি হচ্ছে সরল, একটি যৌগিক। নেক্সট, বন্ধ রেখা লেখচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়, এবং বন্ধ রেখা লেখচিত্রের শ্রেণীবিভাগগুলি যথাক্রমে হলো ক্লাইমোগ্রাফ ও হাইডারগ্রাফ। যৌগিক রেখা লেখচিত্রকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? সেক্ষেত্রেও দুটি ভাগে ভাগ করা যায়, এবং এর দুটি শ্রেণীবিভাগ হচ্ছে সেটা হচ্ছে পলিগ্রাফ এবং স্তরগ্রাফ। নেক্সট হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে যখন কোনো একটি মাত্র উপাদান, যেমন জনসংখ্যা, বৃষ্টিপাত, উষ্ণতা, উৎপাদনের পরিমাণ ইত্যাদি বৈশিষ্ট্য রেখা অঙ্কন করে দেখানো হয়, তখন তাকে বলা হয়ে থাকে অপশনে তো যে সরলরৈখিক লেখচিত্র, যৌগিক রেখা লেখচিত্র, মিশ্র লেখচিত্র নাকি বহু রেখা লেখচিত্র। সঠিক উত্তর হয়ে যাবে সরল রৈখিক লেখচিত্র। একই ফ্রেমের একই ভিত্তি রেখার উপর একাধিক উপাদানকে তাদের মান অনুযায়ী বসিয়ে যেসব রেখা টানা হয় তাদের একত্রে বলা হয়ে থাকে বহু রেখা লেখচিত্র। তারপর আমরা চলে যাব, বহু রেখা লেখচিত্রের অনেকগুলি লেখচিত্র থাকে। এই লেখচিত্রগুলির উপাদানের একক হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই এক হবে। যে চিত্র একসঙ্গে একই শ্রেণী বা বিষয়বস্তুকে পৃথক পৃথক উপাদান ও এদের সমষ্টিগত উপাদান বন্ধনী বা স্তর আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় পলিগ্রাফ। তারপর হচ্ছে ব্যান্ড গ্রাফ, বার গ্রাফ নাকি ক্লাইমোগ্রাফ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ব্যান্ড গ্রাফ। নেক্সট, নিচের কোনটি রেখাচিত্রটি অঙ্কনের শর্ত? সেক্ষেত্রে হয়ে যাবে ছকের ওপর বিভিন্ন বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করতে হবে। ক্লাইমোগ্রাফ হলো এক প্রকার দশমভুজ, একাদশভুজ, দ্বাদশভুজ না ত্রয়োদশভুজ। সেক্ষেত্রে হয়ে যাবে যেটা দ্বাদশভুজ। ক্লাইমোগ্রাফের আকৃতি এবং অবস্থানের লেখচিত্র আবহাওয়া তত্ত্ববিদ ও ভৌগোলিকদের কোনো একটি নির্দিষ্ট স্থানের কিসের বৈশিষ্ট্য জানতে সাহায্য করে? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল নাকি জৈবমণ্ডল বা জীবমণ্ডল? সঠিক উত্তরটি হয়ে যাবে 59-এর ক্ষেত্রে বায়ুমণ্ডল। ক্লাইমোগ্রাফের প্রথম কে তৈরি করেন বা ক্লাইমোগ্রাফ প্রথম কে তৈরি করেন? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জে বেল বা জে বল। কত সালে প্রথম জে বল ক্লাইমোগ্রাফ তৈরি করেন? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে 61-এর ক্ষেত্রে, সেটা হচ্ছে 1910 সালে। বর্তমানে যে ক্লাইমোগ্রাফ অঙ্কন করা হয় সেটা কত সালে আবিষ্কৃত হয়? সেটা হয়েছিল 1949 সালে। ক্লাইমোগ্রাফের প্রধানত কয় ধরনের হয়ে থাকে? ক্লাইমোগ্রাফ প্রধানত 3 ধরনের হয়। ক্লাইমোগ্রাফের ধরনগুলি কি রয়েছে? বলছে দ্য ইউএসডিএ টাইপ, দ্য রেইনি টাইপ, দ্য ফস্টার টাইপ, দ্য টেইলর টাইপ। সঠিক উত্তরটি দেখে নেব 64-এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের যে দ্য ইউএসডি টাইপ, দ্য রেইনি টাইপ এবং দ্য টেইলর টাইপ এগুলো ঠিক রয়েছে, কিন্তু দ্য ফস্টার টাইপ এটা ভুল রয়েছে। পঁয়ষট্টি নম্বরের কোয়েশ্চেন, ক্লাইমোগ্রাফ ইউএসডিএ কর্তৃক কত সালে বিভক্ত হয়? এটা 1941 সালে। ইউএসডিএ এর পুরো নাম কি? ইউএসডি এর পুরো নাম দ্য ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। ই ফস্টার কত সালে ক্লাইমোগ্রাফের শ্রেণীবিভাগ করেন? সেক্ষেত্রে 1944 সালে হয়ে যাবে সঠিক উত্তর। টেইলর ক্লাইমোগ্রাফের অবস্থানের কথা কত ধরনের শ্রেণীবিভাগ করেছেন? সেটি হচ্ছে 4 ধরনের। নেক্সট, টেইলরের ক্লাইমোগ্রাফের অবস্থানের 4টে শ্রেণীবিভাগ হচ্ছে সেটা হয়ে যাবে আমাদের র, কিন, মুগ্গি অ্যান্ড স্কর্চিং। টেইলর কর্তৃক ক্লাইমোগ্রাফের অবস্থানের শ্রেণীবিভাগ র বলতে কোন অবস্থানকে বোঝানো হয়ে থাকে? সেটা হচ্ছে শীতল এবং আর্দ্র। টেইলর কর্তৃক ক্লাইমোগ্রাফের অবস্থানের শ্রেণীবিভাগ কিন বলতে কোন অবস্থানকে বোঝান? সেক্ষেত্রে অত্যন্ত উষ্ণ আর্দ্রকে। এবং মগি বলতে বোঝান তিনি সেটা হচ্ছে উষ্ণ আর্দ্রকে। এবং স্কর্চিং বলতে টেইলরের তার ক্লাইমোগ্রাফি শ্রেণীবিভাগের কোন অবস্থানকে বোঝান? অত্যন্ত উষ্ণ
ও আর্দ্র হয়ে যাবে এক্ষেত্রে অত্যন্ত উষ্ণ শুষ্ক ক্ষেত্রে সঠিক। তাপমাত্রা এবং আর্দ্রতা বা বৃষ্টিপাত কিংবা তুষারপাতের পরিমাণের সঙ্গে অনুভূমিক এবং অভিকর্ষীয় অক্ষ বরাবর বসিয়ে যে পরিলেখ অঙ্কন করা হয় তাকে কি বলা হয়? তাকে যেটা বলা হয় সেটা হচ্ছে হাইথার গ্রাফ। হাইথার গ্রাফ হলো এক প্রকারের বার গ্রাফ, লাইন গ্রাফ, ক্লাইমোগ্রাফ নাকি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ক্লাইমোগ্রাফ। পরেরটা আমরা দেখে নেব 1949 সালে হাইথার গ্রাফ তৈরি করেন কে? সেক্ষেত্রে 76 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে জি টেইলর। পরবর্তী, একটা নির্দিষ্ট স্থানের গড় মাসিক উষ্ণতা ও গড় মাসিক বৃষ্টিপাত, তুষারপাত বা আর্দ্রতা দেখানো হয় কোন পদ্ধতি বা ডায়াগ্রাম দ্বারা? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে হাইথার গ্রাফের মাধ্যমে দেখানো হয়। হাইথার গ্রাফের মাধ্যমে দেখানো হয়। হাইথার গ্রাফের ক্ষেত্রে টু শব্দটি লেখা হয় কি বোঝানোর জন্য? সেক্ষেত্রে বোঝানো হয় বেশি উষ্ণতা ও আর্দ্রতা। হাইথার গ্রাফের ক্ষেত্রে টু শব্দটি লেখা হয় বেশি উষ্ণতা ও আর্দ্রতা, এবং টিও টু শব্দটি লেখা হয় কম উষ্ণতা ও আর্দ্রতা বোঝাতে। কোল্ড বলতে বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে কম শীতল, এবং টু ওয়েট বলতে বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে বেশি আর্দ্র, এবং টু হট বলতে বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে বেশি উষ্ণ, এবং টু ড্রাই বলতে বোঝানো হয়ে থাকে সেটা ছিল আমাদের কম আর্দ্র, কম শুষ্ক। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।